যদি তারা জানে যে বিএনপি আসছে না, তাহলে তারা এত গড়িমসি করছে কেন নির্বাচন করতে? তারা কেন নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে? তারা তো ইলেকশনে দাঁড়ালেই পাস। তাদের তো অসুবিধা নাই যে আমি পিয়ার নিয়ে বসে থাকবো, আমি জিয়ার নিয়ে বসে থাকবো, আমি কাবিখা নিয়ে বসে থাকবো। তাদের তো এটার দরকার নাই। তারা তো একদম ভালো মানুষ, দুধে ধোয়া তুলসী পাতা। তো এই জন্য বলতে চাই যে এই কথাগুলো স্ট্যান্ডবাজি, এবং নির্বাচন আসলে স্ট্যান্ডবাজির পরিমাণ এত বেড়ে যায়, যারা স্ট্যান্ডবাজি করে অভ্যস্ত তাদের ওইখানে আরও বাড়ে। আমি বলবো না যে বিএনপির ওইখানে বাড়ে না, একদমই না, কিছুটা হলেও বাড়ে। যে কথাটা আপনি বলছেন অজু করার কথা, সেটা হলো অতিরিক্ত তেল দেওয়া। এটা কিন্তু ইসলাম হিসেবে ধরে নাই, ধর্ম হিসেবে ধর্মকে ব্যবহার করে নাই। অজুটা করা হচ্ছে, অজুর অর্থ হচ্ছে পবিত্রতা। যে নামাজ না পড়ে সেও কিন্তু হাত মুখ ধোয়, পরিষ্কার হয়, মনের পরিষ্কার হয়, শরীরের পরিষ্কার হয়। সেটাকে বোঝাতে চেয়েছে এখানে। আপনি ওটাকে ওই জায়গায় না নিয়ে আপনি এখানে ব্যক্তিগত তেল মারাটাকে, এটা জাতিকে বলে নাই। তার নাম নিতে হলে যে এটা বলছে দলের নেতাদের কথা, ওরকম করি কর্মীদের কথা। আর যেনারা এই কথা বলছেন এখন বলছেন যে মাসুদের কথাই বলি। মাসুদ আমাদের শিবিরের ছেলে, অনেক ত্যাগ আছে তার, মায়ের খাইছে অনেক অনেক রকম। তারপরে সে যেটা বলতেছে এখন, এটা তো তার ত্যাগকে মনে করে দেয় না। তার মার খাওয়া, তার শরীরটাকে ঝাঁঝরা করে দেওয়া, তার পরিবারকে আপনার সমস্যায় ভীষণভাবে স্বৈরাচার ফেলেছিল, সেটাকে মনে করে না। সে যখন এখন বলে যে জান্নাতের টিকিট কে কে পেয়েছেন হাত তোলেন, কে কে কোথায় পেয়েছেন, এই যে এই জিনিসগুলো, আবার ওটাকে উল্টায় যখন বলে আমরা জান্নাতের টিকিটের কথা বলতে চাইনি, আমরা বলি নাই, আমরা জান্নাতে যাওয়ার রাস্তার কথা বলতে চেয়েছি, বা ইত্যাদি ইত্যাদি। আপনি যখন শাহজাহান চৌধুরীর মতো একজন প্রবীণ সংসদে যাওয়া একজন মানুষ, উনি যখন বলে যে উনি এত বুজুর্গ ব্যক্তি যে উনি চাইলেই সূর্যকে থামিয়ে দিতে পারে, থেমে যেতে বাধ্য সূর্য। তো এই যে ধর্মের বাড়াবাড়িগুলা চরমভাবে, শুধু তাই না, তাদের এই নেতারা যে কথাগুলো বলছে ওগুলাই তাদের নেত্রীদের, ছাত্রী সংস্থা বলেন, আরেকটা যে করে ওটার নাম কি, যে শুক্রবার করে যে মজলিস করে নারীরা, তাদেরকে ঘরে তালিমের নারীদেরকে ঘরে ঘরে পাঠাচ্ছে। তারা পাঠায় এইগুলাই তারা কোরাস গানে পরিণত করছে। কি কি বলতে হবে, একজন নারীরে কিভাবে মাথায় হাত বুলিয়ে কি কি বলতে হবে, তাকে চকলেট বিস্কুট কি কি তার বাচ্চাদের জন্য নিয়ে যেতে হবে, পাশাপাশি তাকে পয়সার একটা দেওয়া, যে তোমার ঘরে অভাব আছে, আমি তোমাকে এই যে এই গরু কেনার টাকা দিব, ছাগল কেনার টাকা দিব, এটা করে দিব, ওটা করে দিব, তোমার এই জায়গাটা দখল হয়েছে, আমরা এটা চেষ্টা করব, ইত্যাদি ইত্যাদি। যাকে যেটা বইলা ভোট নেওয়া যায়, সেই ফ্যাসিস্টের কথাই মনে করিয়ে দেয় তারা। আজকে যে কথাটা তাদের চিফ বলেছেন, আমির বলেছেন, যে তসবি নিয়ে নিয়ে কথা বলে, তসবি আমাদের বুকে আছে, ভালো কথা, তসবি যদি বুকে থাকে এটা বলতে হয় না, বলার প্রয়োজন পড়ে না। আল্লাহ কি বলছে, আপনি যদি কাউকে সাহায্য করেন, মানে ইসলাম এত পবিত্র ধর্ম, এত মানে ডেভেলপ ধর্ম, বৈজ্ঞানিক ধর্ম, যে আপনি যদি কাউকে সাহায্য করেন, সহযোগিতা করেন, আপনি যেন ডান হাত বাম হাত যেন না জানেন। তো এত নীরবে, এত গোপনে আপনি কয় রাকাত নামাজ পড়লেন? অনেক মানুষ আছে সারা জিন্দেগি ভর নামাজ পড়ছে, সারা জিন্দেগি ভর মানুষের গিবত করছে, এবং ওই ইসলামের হিসাব অনুযায়ী তার জন্য কিন্তু দুজক অবধারিত ইসলামের। এবং আপনি মনের দিক থেকে কি আস্তিক না নাস্তিক, না ফেরেস্তা না শয়তান, এটি কিন্তু কিছুটা আপনি জানেন, আপনি যদি প্রকাশিত না করেন কিছু, আর সম্পূর্ণটা আপনার সৃষ্টিকর্তা জানেন, তাই না? কিন্তু এই যে এই একটা বিশেষ দল করলে, যারা কিনা তাদের দলের নামের সঙ্গে ইসলাম জড়িত, অথচ ইসলামকে যে কোনো জায়গায় তারা ফেলে দিচ্ছে, তারা ইসলামকে ব্যবহার করছে যেখানে যেটুক থাকে। আমি চ্যালেঞ্জ করে বলি, আপনি ওনাদের গঠনতন্ত্রে বলেন তো কোনখানে ওনাদের হিন্দুদেরকে নেওয়ার কোনো রাইটস আছে কিনা, হিন্দুদের কমিটি করার রাইটস আছে কিনা? করেছে না? হ্যাঁ, আপনার ওনাদের গঠনতন্ত্রে জিজ্ঞেস করেন তো, নারীদের হিজাব ছাড়া, নেকাব ছাড়া বাইরে বাড়ানো যায় কিনা? আপনি ডাকসুর নারী নেত্রীদের হিসাবটা করেন তো, যাদেরকে নমিনেশন দিচ্ছে তারা কেমন, তারা কি? আপনি ওইখানে চাকমাকে দিছে একজন, চাকমা আমার কাছে মানুষ, আমার কাছে সুনাগরিক, শিক্ষিত, কিন্তু ওনাদের কাছে কিন্তু এটা না। ওনাদের কাছে ওনাদের আরবি লাইনে যারা শিক্ষিত হবে সেটাই একমাত্র শিক্ষিত।
তাহলে আপনি কেন ওখানে- দিয়েছে বলে মনে হয়? হ্যাঁ, কেন দিয়েছে বলে মনে সেই হয়? ওই যে রাজনীতির জন্য, ভোট পাওয়ার জন্য যখন যেখানে যাকে ব্যবহার করা দরকার, ক্ষমতার জন্য। আপনার একজন হুজুর, দাড়িওয়ালা হুজুর যখন মঞ্চে দাঁড়ায়, আপনার পূজা মণ্ডপে দাঁড়ায় যখন গীতা পাঠ করে, আপনি বলেন তো এখানে কোন ধর্মটা ব্যবহার করলো? সে সে ওইখানে বুঝাইলো আছি আমি তোমাদের সঙ্গেও। কিংবা যখন বলে, যখন গুপ্ত রাজনীতির কথিত সভাপতি শিবিরের, গুপ্ত রাজনীতির, কারণ সে যে সভাপতি ছিল আমরা আগে জানতাম না, শুনিও নাই কোনোদিন, তারাও শুনছে কিনা সন্দেহ আছে। সেই যখন বলে যে রোজা আর পূজা হচ্ছে মুদ্রার এপিঠ ওপিঠ, আপনি বলেন কোথায় আস্তিকতাবাদ, কোথায় নাস্তিকতাবাদ, কোথায় একাত্মবাদ, কোথায় বহুত্ববাদ? সেই বহুত্ববাদকে আপনি একসঙ্গে একটা পয়সার এপাশ ওপাশ ধরায় দিলেন। সেই প্রশ্নটারই আমার কাছে অথবা যাব। আপনি যখন বলেন জি। কৃষ্ণ, মুসা, মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, তারপরে কি আরো এরকম দু একটা হিন্দু নাম সঙ্গে মিলায়া যখন আপনি মুসলিমের সঙ্গে একাকার করে দেন, তখন আপনি বলেন তো যে এটা এটা কোন, এটা ভোটের জন্য রাজনীতি না? যেখানে ধর্ম ব্যবহার করছে, যেখানে যার ধর্ম ব্যবহার করছে, কারণ 10-12% ভোট হচ্ছে হিন্দুদের বা অন্য ধর্মাবলম্বীদের, সেই জায়গাটা তাদের ওইখানেও দখলদারিত্ব করতে হবে। নারীদের দিয়ে অবলা নারীকে অথবা অর্ধশিক্ষিত নারীকে কনভিন্স করার জন্য ওইখানে বেহেস্তের টিকিট দিয়ে পাঠানো হচ্ছে, আবার বাইরে আলোচনা হচ্ছে, আবার এইখানে আপনার এই 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 জায়গাটায় আপনার যা তারা ভোটের রাজনীতি করছে। ধন্যবাদ। আমি একটা তো এই যে ভোটের রাজনীতির জন্য তারা যা খুশি তাই করছে, যা তাদের গঠনতন্ত্র নাই সেটাও করছে, যেটা গঠনতন্ত্র আছে সেটাকেও বাদ দিয়ে দিচ্ছে। গঠনতন্ত্র যেটা, এটা ইম্পসিবল কোনো ইসলাম পার্টির সঙ্গে আরেকটা অন্য ধর্মের পার্টির শাখা হতে পারে, এটা এটা অন্তত পক্ষে গঠনতন্ত্র তাদের নাই। দেখুন, এখানে জামাতের খুশিরও কিছু নেই, আমাদের অখুশিরও কিছু নেই। তারেক রহমান তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপির কর্মীরাই মনে করেন দেশে আসা প্রয়োজন, কারণ উনি দীর্ঘদিন উনিও জুলুমের শিকার, উনি তো লম্বা সময় দেশের বাইরে ছিলেন। 5ই আগস্ট ওনার মামলাগুলো মোটামুটি নিষ্পত্তি হয়েছে, ওনার দলের নেতারাই এসে উনি দেশে আসুক, এখন উনি অদৃশ্য কারণে আসছেন না, এতে আমাদের আসলে খুব বেশি চিন্তার কারণ নেই। আমরা তো মনে করি সবাই না, ওটা মনে করি আমরা মনে করি ক্লিয়ার হওয়ার কিছু না। শুনেন, খেলার মাঠে উভয় পক্ষ যদি স্ট্রং, খেলাটা ভালো হয়। জামাত কখনো একপাক্ষিক খেলা পছন্দ করি না। নির্বাচনে আমাদেরও কৌশল থাকে, বিএনপিরও কৌশল থাকবে, সেই কৌশলকে জনগণ বিশ্লেষণ করবে, তারা ম্যান্ডেট দেবে। আর আমরা বিএনপি অমুক না আসলে খুশি হই, এই ধরনের আসলে কোনো ধরনের চিন্তা আমাদের মধ্যে নাই, এটা মনে করি। আর আমরা এখন জনগণ যে কোনো নেগেটিভ মন্তব্য করলেই সব জামাতের লোকেরা করে, এটা কিন্তু এক ধরনের মিথ্যাচার। আসলে তাদের প্রোফাইলে গেলে আপনাদের জামাত আমিরের ছবি দেখা যায়, কত প্রোফাইল করেন আপনি, ছবি দেখা যায় করেন। এখন কেউ যদি আমার নাম ধরতে পারবো না, আসলে এগুলো এক ধরনের গ্রুপ এরকম আছে যারা টোটালটাই বিভ্রান্ত করার চেষ্টা করে থাকে। জামাতের আমাদের দলীয় আদর্শের মধ্যে আমরা বলেছি কেউ ফেক আইডি ব্যবহার করবেন না, এবং ফেক আইডি ব্যবহারে কোনো লোকের সাথে করে থাকেন শৃঙ্খলা ভঙ্গ করলেন, আমরা দলীয়ভাবে এটি অনুমোদন করার কোনো সুযোগ নেই। দেখুন, যেটা আপা বলেছেন নির্বাচন বন্ডুল করার প্রচেষ্টা, আমরা গত 1 সপ্তাহ থেকে পত্রিকায় নিউজ পাচ্ছি, এবং সেই নিউজের অন্তরালে হচ্ছে এখন বিএনপি ইলেকশন চাচ্ছে না, জামাত ইসলামের আমি কিন্তু চট্টগ্রামে বলেছেন, কিন্তু গুঞ্জন আছে এখন ইলেকশন পর হইলে কি হবে। আমরা স্ট্রংলি বলেছি এবং চট্টগ্রামের সমাবেশে বলেছেন যে কোনো অবস্থাতেই নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই, দেশের কি হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। তো যেখানে জামাতের আমিরের এরকম ওপেন বক্তব্য, সেখানে করে 2 সপ্তাহ কিন্তু বিএনপি কোনো বক্তব্য দিচ্ছে না। নানা সমীকরণে জনগণ মনে করে এখন বিএনপির জন্য ফিল্ডটা উপযুক্ত নয় বলেই তারা এখন নানা অজুহাত তৈরি করে বিএনপি অসুস্থতার করা হচ্ছে। আমার কাছে সময় খুবই কম, আমি একটা নতুন প্রশ্নে চলে যাই। সেটা হচ্ছে একজন সিনিয়র সাংবাদিক যিনি মুস্তাফা ফিরোজ, তিনি বলেছেন, একটি টক শোতে বলেছেন, স্বাধীন বাংলাদেশে এসে টক শোতে মুক্তিযুদ্ধ স্বাধীনতার বিরুদ্ধে কথা বলেন কিছু আলোচক, এটা কোনোভাবে মানা যায় না। আমরা দেখেছি জামাত সমর্থিত কয়েকজনকে দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধ স্বাধীনতার বিরুদ্ধে কথা বলছেন, এবং জামায়াত কিভাবে মুক্তিযুদ্ধ স্বাধীনতা স্বাধীনতার বিরুদ্ধে কথা বলার জন্য কাউকে দায়িত্ব দিয়েছেন? দেখেন, এগুলো এক ধরনের ন্যারেটিভ। আপনি টক শোকে মেহমানকে জামাত ইসলামী ঠিক করে দেয়? জামাতে যেমন আমি জামাতের সুরা সদস্য, আপনি আমাকে বলতে পারেন, আমার কথা দায়িত্ব,
কিন্তু যিনি যান হলো ব্যক্তি পরিচয়ে, সেটাকে তো জামাত কীভাবে হলো? আমি তো জামাতের পদ হোল্ড করি, আমি শিবিরের সাবেক সভাপতি, আমাকে ধরে আমি জামাতে এখানে আসছি। কিন্তু বিভিন্ন ব্যক্তিদেরকে নিজেরাই কিন্তু ফোনে দাওয়াত দেন, কারণ তিনি যখন কথা বলে ফেলেন তার মতো করে, কারণ এটা আবার জামাতের দিকে ইঙ্গিত করাটা কিন্তু শোভনীয় নয়। কারণ জামাতে যারা থাকেন তাদের পদ থাকে, পরিচয় থাকে, যেই জায়গায় তিনি হন না কেন। এখন যিনি কথাগুলো বলেন যদি তার কোনো পরিচয় না থাকে, কারণ যদি তিনি তার কথাটা বলে ফেলেন যৌক্তিক মনে করে, সেটাকে জামাতের উপরে কিন্তু চাপানো ঠিক নয়। আমরা মনে করি এখন সবাই বলে অসুবিধা কি আছে, বিগত 15 বছরে কি আওয়ামী লীগ কম বলেছে? এবং বলা যায় যে মিডিয়া অঙ্গনে একচেটিয়া কথা বলেছে না, সেখানে সেখানে বিকল্প কথা বলার সুযোগ পাওয়া যায়নি। এবং ইতিহাস অনেকের মতো করে পড়াশোনা করেন, তিনি সে আলোকে বলেন, জনগণ বিশ্লেষণ করবে ইতিহাসের পাঠটা কার সেখানে সত্য ছিল। সুতরাং কেউ যখন সত্যকে সামনে নিয়ে আসেন, যদি এটাকে আপনার পছন্দ না হয়, তখন এটাকে একটা দলের উপরে ন্যারেটিভ দাঁড় করিয়ে দেওয়াটা কিন্তু এটাও কিন্তু এক ধরনের সাংবাদিকতার আমার কাছে ইথিক্সের পরিপন্থী আমার কাছে মনে হচ্ছে। আমি একটু শেষ করি, যেটা আপা বলেন যে গুপ্ত, এখন যদি আমি যখন কথা বলছি, আমি কিন্তু গুপ্ত রাজনীতি লোক যদি বলি আমি, কারণ আমি 2016 শিবিরের সভাপতি ছিলাম, তখন কোনো মিডিয়া আমাদের কাভারেজ দিত। আমি 2014-15 শিবিরের সেক্রেটারি জেনারেল ছিলাম, তো আমি তো গুপ্ত লোক আসলে। আমাদের তখন এমন অবস্থা ছিল, আমরা সব চালাতে পারতাম না যে শিবির, তার মানে এমন ভয়াবহ অবস্থা ছিল। তো যেই সময় মিডিয়া টোটালটাই শিবিরকে অ্যাভয়েড করেছে, আমাদের কোনো স্টেটমেন্ট মিডিয়াতে আসে নাই, আমাদের কোনো মিছিল মিডিয়াতে আসে নাই, তো সেখানে মিডিয়া যেখানে বলা যায় টোটালটাই নিয়ন্ত্রিত ছিল জামাত শিবিরের বিরুদ্ধে। এখন সেখানে কে কোন নেতা ছিলেন যদি সেটা মিডিয়া উপস্থাপন না করে, সেটা আমাদের দায়ভার সেখানে কোথায়। আমরা অলওয়েজ ওপেন ছিলাম এবং আমাদের সব কার্যক্রম ওপেন, কিন্তু মিডিয়াগুলো আমাদেরকে সে ফোকাস না করার কারণে অনেক গুপ্ত। আসলে গুপ্তের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই, আমরা অলওয়েজ ওপেন। ধন্যবাদ নীলোফা চৌধুরী মনি। আমরা দেখেছি উনিও বলেছেন যে 91-96 তাদের সাথে যুক্ত হয়ে আপনারা ক্ষমতায় গেছেন, 2001-06 জোট করেছেন। একজন সাংবাদিক মাহবুব কামাল তিনি বলেছেন বিএনপির কি অযোগ্য নেতৃত্ব তারা নিজেরাই বুঝতে পারেনি, তাদের আসল শত্রুকে তারা বুঝতে পারে না। আওয়ামী লীগের চেয়ে সবচেয়ে বড় শত্রু হচ্ছে জামাত, যে বন্ধু ছিল এক সময় সেই শত্রুতে পরিণত। আপনাকে শত্রু হিসেবে মনে করেন কিনা সেই বন্ধুকে? দেখেন, এটা উনি আংশিক সত্য বলেছেন। আংশিক সত্য এই জন্য বলেছেন, সরলতা নিয়ে চললে একরকম, বিএনপি যেটা করেছে সরলতা নিয়ে করেছে। বিএনপি যেহেতু কিছু অন্যায় করে সেটা নিজ দলের মধ্যেই করে, বাইরে যায় করতে পারে না, করেও না। জামাতকে বিএনপি মনে প্রাণেই যেটুকু দিয়েছে করেছে। আপনি ওই যে উনি বললেন আতিক সাহেব যে আমরা কখনো ক্ষমতায় ছিলাম না, ক্ষমতার অংশীদার আর ক্ষমতার মধ্যে পার্থক্যটা কি ভাই? আপনাকে কিন্তু অংশীদারিত্ব নিতে হয়েছে, আপনি অংশীদারিত্ব করেছেন, 5 বছর মন্ত্রী থেকেছেন আপনারা, তাহলে সেইখানে আপনি এখন দায়িত্ব নেবেন না, অথচ গাছের ফল পুরাটাই খাবেন, এটা তো হইতে পারে না। এখনো যেমন এই সরকারের ঘাড়ের মধ্যে বসে আপনি কান ধরে বসে আছেন, সরকার নাড়াচাড়া করতে পারছেন না, আপনি যা বলছেন সরকার তাই শুনছে। সর্বশেষ যেটা সরকার আপনার এই যে কি বলে পিআর পদ্ধতি যেটা দিল, আপনার ইলেকশনটা গণভোটটা আপনার দিল কার জন্য? জামাতের জন্য। এবং সর্বশেষ আরও অনেকগুলো এরকম কাজ করেছে যেটা জামাত চেয়েছে, জামাত যেভাবে চেয়েছে সেইভাবে কাজ করেছে। তো আমরা এইটা মনে করেছিলাম, কিন্তু এখন তাদের যে একদম 5ই আগস্টের পরে রাতারাতি মানে চক্ষু পাল্টি দেওয়া যাকে বলে, চোখ উল্টে দেওয়া, এই উল্টানোর যে জিনিসটা, এটা বিএনপি নতুন করে শিখলো জামাতের মতো একটা দলের কাছে। সেটা নিয়ে বিএনপি অরিড না, কারণ বিএনপি কে গেল কে আসলো বিএনপির কিচ্ছু আসে যায় না। দেখেন না, বিএনপি একাই প্রায় 300টা দিয়েই ফেলেছে মনোনয়ন। তো এই কারণে বলছি যে জামাতের পদ পদবীর কথা একটা কথা আসছিল, উনি বললেন কিন্তু মতিউর রহমান নিজামীর সিটে দেয়নি কিন্তু বিএনপি, ওটি কোন ছেড়ে দেবেন? না, উনার নিশ্চয়ই ওইখানে কাউকে দিবে, হিসাব করে দিবে। এটা একটা, মতিউর রহমান নিজামী তো আর এখন নাই, তার সন্তানরা ইলেকশন করছে, সেটা হিসাব করে দিবে ওই জায়গায়। হয়তোবা যে কয়েকজন আছে জোটের কেউ থাকলে জোটের জন্য একদম শেষ পর্যন্ত জোটের যারা থাকবে তাদেরকে চিন্তা করবে। আমি যেটা বলছি জামাতের পদ পদবীর কথা, আপনি বলেন তো যে উনি স্বীকারই করলো ওনার পদে ওনারা স্বীকার করে নাই, ওনারা জানে ওনাদের পদ কি, আমরা কেউই জানি না, সমস্ত বাংলাদেশ অন্ধকারে। এখন ওনারা জানে। আপনার ডাকসুর নির্বাচন, আপনার সাদিক কায়ুমের পদ কি কেউ জানতো? ইলেকশনের আগ পর্যন্ত কেউ জানতো?
ইলেকশনটাও যে করেছে, তারা কি শিবিরের হয়ে ইলেকশন করেছে? তারা তো বৈষম্য বিরোধী একটা জোট বানায় সেইখানে সেটার সঙ্গে ইলেকশন করেছে। এই যে তাদের অবস্থানটা, এই অবস্থানটা তারা যেভাবে পারে, এটা বিএনপি বা এই সমমনারা কল্পনাই করতে পারে না। এবং এই যে গুপ্ত, হঠাৎ করে যে আজকে যে যে কথাটা ওনাকে জিজ্ঞেস করলেন, সে স্বীকার করলো না, তার যে গুপ্তপদ নাই কে বলেছে? নইলে তারা তো খায় দেয় কাজ কি? আপনি তার বডি ল্যাঙ্গুয়েজ, বিহেভিয়ার দেখছেন? কোনো সুস্থ মানুষের এই বিহেভ থাকে? আমি আপনারে বলি, আমি আপনার পাশের বাড়ির একটা টকশোতে গেছি, ফার্স্ট দেখছি ওই দিন, ফার্স্ট একটা পুরুষ একটা নারীকে দেখলে, বয়স যাই হোক না কেন, মিনিমাম সৌহার্দ্য সৌজন্য থাকে। সে প্রথম কথায় আর্গুমেন্টের জায়গায় আমি যখনই মুখ খুললাম তখনই বলে, মনিয়াপা ডিগ্রি নাই কদমালির মতো কথা বলবেন না। আমি অবাক হয়ে গেছি, এটা কি কোনো বিহেভ হতে পারে? এটা কোনো বিহেভ হতে পারে? আমি তার চেয়ে বয়সে বড়ই হব। আপনার এরপরে আরো 5-6টা টকশোতে আমাকে ডেকেছে, আমি তার সাথে যাওয়ার মানে আমি বলতে পারেন যে অ্যাভয়েড করার অর্থ হচ্ছে যে তুমি আনসিভিলাইজড, বাট আমি এটা হতে পারি না, আমি জেনে বুঝে আনসিভিলাইজডের সঙ্গে যেতে পারি না। মিনিমাম হলে যাওয়া যায়, ম্যাক্সিমাম আনসিভিলাইজডের সঙ্গে কিভাবে যাবে? এটা যে জামাত তাকে বলির পাঠা বানায় ছেড়ে দেয় না, এমন তো কোনো কথা না। কোনো কথা নেই। ধন্যবাদ। আমি আপনার কাছে আসবো। জনাব আতিকুর রহমান, এনসিপি একটি বিশাল অভিযোগ করেছে জামায়াতের বিরুদ্ধে। তারা বলেছেন 5 আগস্ট পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তে জামায়াত পুরনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। আপনারা এখন সহিংসতার পথে হাঁটছেন। শোনেন, যদি কারো বাসায় কম্পিউটার থাকে, বহু জিনিস লেখা যায় টাইপ করে, টাইপ করছে তারা, এখানে মঞ্চে টাইপ করে দিল। এই সমস্ত কথাকে আমরা খুব বেশি আমলে নিচ্ছি না। এনসিপি তাদের রাজনীতি অলরেডি দিক হারিয়ে ফেলেছে। কে যে কখন কোন কথা বলে, এই কখনো বিএনপির বিরুদ্ধে, এই জামাতের বিরুদ্ধে, করুক না জোট, আমরা দেখব। এবং এনসিপির অতি কথন, অতি বোঝা এদেরকে সামনে বিচ্ছিন্ন করে দেবে। তারা দেখুক না রাগ কোথায় আছে। মাঠে আসে এই জোট আপনাদের ভোটে ভাগ দেবে না, ওটা মনে করছি না আমরা। এনসিপি টপ টু বটম জানে না এদের পিছনে কারা কলকাঠি নাড়েন। এদের যে তারা যে বলবেন, তারা যা না, তারা তাদের বড় কথা তারা বলে থাকেন। এটিকে আমরা কি বললো না বললো, দেখুন অনেক কথাই তো বলা যায় সেখানে। জামাত কোথায় সহিংসতা করেছে, এর ভিত্তিটাকে বলুন, প্রমাণ করুক। এনসিপি আজকে প্রমাণ করুক। না হিসাবে বয়স, তাদের বয়স কত হয়েছে তাদের সেখানে? পাবনা ঈশ্বরদীতে হামলার বিষয়টা নিয়ে তারা বিবৃতিতে দিয়েছে, সেটা পত্রিকা আসছে না? এখনো প্রমাণ হয়েছে? এখনো প্রমাণ হয়েছে? আপনি একটা কথা পত্রিকা আসলো, একটা ঘটনা আপনি এখনো প্রমাণিত নয়, ওটা কি দিয়েই পরে যাচ্ছে আপনাদের মধ্যে কীভাবে এটা হবে? একটা ঘটনা আসলো যেখানে হাজারো ঘটনা প্রতিনিধিত্ব করছে, আপনি সেই ঘটনার সাথে একটা ঘটনাকে মিলে বিবৃতি দিবেন? এনসিপি রাজনৈতিক যথেষ্ট অপকৃত আছে। এদেরকে, এরা রাজনীতি আসতাম, আমরা আশা করেছিলাম ভালো কিছু করবে, কিন্তু তাদের অতি কথন, অদূরদর্শিতা এবং বেশি বোঝার চেষ্টা করা, এটা তাদের জন্য একটা আত্মঘাতী কাজ হচ্ছে। এবং তারা বুঝে ইলেকশনে আসলে তারা কোন পর্যায়ে আসে। আমরা এটা খুব বেশি আমলে নিচ্ছি না। তারা মানে বয়স কম, তো তারা হলো খেপে যায়। এই যে রাজনীতি একটা ম্যাচুরিটি প্রয়োজন ছিল, এই জায়গায় যথেষ্ট এনসিপির গ্যাপ আছে। একটা হঠাৎ আন্দোলন করে সফল হতো এক জিনিস, কিন্তু রাজনীতিতে ফোড় খেয়ে 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 অভিজ্ঞতা অর্জন অনেক কঠিন জিনিস। ওই জায়গায় তাদের গ্যাপ আছে এবং তারা বুঝবে ভবিষ্যতে তাদের কোথায় কোথায় তারা সেখানে গ্যাপটি করেছেন। আমরা এটা নিয়ে খুব বেশি তারা কি বললো একদম আমলে নিয়ে কথা বলে তাদের যে 3 দলের জোট হলো, এই জোটটা নিয়ে আপনারা শঙ্কিত কিনা? না, এটা আমাদের কোনো, এটা আমরা কোনো হিসাবে করছি না। শুনেন, যাদের দলে লোক থাকে না, তারা 20 দল করলে কিছু আসা যায় না, আমাদের 100 দল কোনো আসা যায় না। লোক নাই, জন নাই। একটা জামাতের একটা ইউনিয়ন পর্যায়ে যা লোক আছে, এই 3 দলের পুরো বাংলাদেশে সে লোক নাই। সেদিন আমরা খুব বেশি আসলে হিসাবে নিচ্ছি না কে কি বললো সেখানে। ধন্যবাদ। আমি একটু আবার নীলবাজ চৌধুরী মনির কাছে যেতে চাই। নীলবাজ চৌধুরী মনি, গতকালকের ঘটনা, গতকাল ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের উপর হামলা করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। তিনি অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মীরা বলেছেন এখন পর্যন্ত এলাকায় আসতে দিচ্ছি, নির্বাচনের আগের দিন এখানে আর আসবেন না। তিনি বলেন বিএনপির একাংশের আচরণ নব্য আওয়ামী ফ্যাসিবাদের মতো। বরিশালের বাবুগঞ্জে পীরগঞ্জে বি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের উপর এই ধাক্কাধাক্কি হয়েছে। তিনি, তার অপরাধ ছিল, তিনি শুধু বলেছেন যে চাঁদাবাজদের কথা, কিন্তু কারো নাম নেননি, বিএনপির কোনো নাম নেননি, কোনো দলের নাম নেননি। তারপরও তাকে এভাবে হেনস্থা করা, শারীরিকভাবে হেনস্থা করার বিষয়টা আসার পর ব্যারিস্টার ফুয়াদ তিনি সংবাদ সম্মেলন করেছেন।
তিনি নব্য ফেসিবাদ বলছে, বিএনপিকে আসলে কি নব্য ফেসিবাদ হয়ে উঠছে, বা নির্বাচনে অন্যান্য দলের প্রার্থীদেরকে কি আসলে নিরাপদে তাদের প্রচারণা চালাতে দিবে ভবিষ্যতে? দেখেন, ঘটনাটা দুঃখজনক। ফুয়াদের উপর ঘটনাটা আমি দুঃখজনক বলবো, যে এটা যে বা যেই করেছেন ওর এটা উচিত হয় নাই। কিন্তু এটার অর্থ এই না যে নব্য ফ্যাসিবাদ বলা যায় একটা কথার উপর। ফ্যাসিবাদ শব্দটা 100টায় যখন 95টা 80টা 85টা হয় তখন বলা যায়। এগুলা হলো বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন। হচ্ছে তো, আমি আপনাদের বলি বিভিন্ন জায়গায় হচ্ছে তো। এটা হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা। বিচ্ছিন্ন ঘটনার সমাহার যখন অনেক বেশি হয়ে যাবে, লক্ষ্মীপুরে তানিয়া রবের অনেক, উপর হামলা আমি বলি হয়েছে। অনেক বেশি হয়ে যাবে, তখন আপনি ওইটাকে বলতে পারেন। আপনি হাতে গুনে নিজেই বলেন কতগুলা জায়গায় বলতে পারেন। আপনি 300 আসনে আপনি মিনিমাম যদি 600টা এরকম ঘটনা ঘটে, এক একটা আসন মানে বিশাল এরিয়া, সেটা আপনি বলতে পারেন। তো আমরা মনে করি যে এটা বিএনপিও এখান থেকে, বিএনপিও অবশ্যই বিএনপির যারা জড়িত থাকবেন, যদি থাকেন তাহলে তার অবশ্যই বিচার বিএনপি করবেন, করা উচিত। আর এটা আমি মনে করব যে এই ধরনের ঘটনাগুলো যেন অনভিপ্রেত না হয়, এবং এটার জন্য সর্বোপরি সরকার দায়ী। সরকার এখনো 2 দিন চলে গেছে, আমরা কিন্তু কাউকে অ্যারেস্ট করতে দেখিনি, যেই হোক না কেন। সে যদি আমার মায়ের পেটের ভাইও হয়, আমি একই কথা বলবো যে তাদের অ্যারেস্ট করা উচিত, তাদেরকে আইনের আওতায় আনা উচিত, তাদের শাস্তির ব্যবস্থা করা উচিত। তার মানে কি বিএনপি বা জামাত বা যে কোনো দল, তাদের কিন্তু শাস্তি দেওয়ার বিধান নাই। সর্বোচ্চ শাস্তি হলো বহিষ্কার। তো সেইখানে সরকার করতে হবে। সরকার সামনে আর 2 মাস আছে ইলেকশনে, 2 মাসের মধ্যে যদি সরকার এই আইন শৃঙ্খলার জায়গাটা এখানে মিনিমাম উন্নতি না করতে পারে, সরকার নির্বাচন কিভাবে দিবে? তো নির্বাচনের এই প্রশ্নটা আসলো। আমি কতক্ষণ আগে এক ধরনের কথা উঠেছিল, উনি বলেছিলেন আতিক সাহেব যে বিএনপি নিজেই নির্বাচন চান। আমার খুব হাসি পেয়েছিল যে উনি প্রমাণ দিতে পারেন নাই যে বিএনপির কোন নেতা কোন কর্মী বলেছেন নির্বাচন চান না। বরং বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এহেন অবস্থার মধ্যে বিএনপি কিন্তু নমিনি ঘোষণা করেছেন আরও 36টা। তো সেইখান থেকে বরং ওনাদের যে বি টিম যে এনসিপি, যাদেরকে ওনারা পেলেছে, সৃষ্টি করেছে, দেখভাল করছে, এখনো করছে, তারা বরং বলেছে খালেদা জিয়ার এই অবস্থার মধ্যে তফসিল আরও 1 সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক। এবং ওনারাও বিভিন্ন জায়গায় যেভাবে কথা বলে ভয় দেখায় যে যদি একদিনেই এটা হয় তাহলে জেনোসাইড হবে। জেনোসাইডটা কিন্তু সহজ কথা না, জেনোসাইড হইলেও বলা যায় না, কিন্তু আপনি বলতেছেন, অবলীলাক্রমে আপনি ভয় দেখাচ্ছেন। তো এটা কিসের? নির্বাচন না করার জন্য আপনি ভয় দেখাচ্ছেন। এই ভয়গুলো জামাতকেই মানায়। ওনারাই এই ধরনের কথা বলতে পারে সব সময়, যে কোনো সময়। জামাত হলো সেই দল, যে দল আপনার যেখানে তারা শক্তিশালী সেইখানে শক্তির জের দেখাবে, ওই শাহজাহান চৌধুরীর মতো, যে আমি উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, আমি সকালবেলা এসে ওসি আমার কাছ থেকে খবর নিয়ে যাবে আমার প্রোগ্রাম কোথায়, তারপর আমাকে স্কট দিবে। এটা হলো ওই জায়গা, যেহেতু 1-2 বার এমপি হয়েছে। আর যেখানে তারা দুর্বল সেখানে একবারে বিড়ালের মতো মিউ মিউ। তো বিড়ালের মতো মিউ মিউ করলেও বুঝতে হবে যে এরা সময়ের অপেক্ষা করছে। নইলে বিএনপির সঙ্গে যখন ছিল তখন তারা এমনই ছিল। এখন সময় যখন তারা মনে করছে যে আওয়ামী লীগ মাঠে নাই, আওয়ামী লীগের যেহেতু আমি মামলা করি নাই, আওয়ামী লীগের যেহেতু আমি খাবার দিয়েছি, বাজার পাঠিয়েছি, আওয়ামী লীগের ঘরে রাতে ঘুমাইতে দেওয়ার সুবিধা করে দিয়েছি, ভুট্টা আমাকে তো দিবেই। এই যখন তাদের অবস্থা, তখন তারা বিভিন্ন স্বপ্ন দেখছে, যে স্বপ্ন বাস্তবে পরিণত হওয়ার অবস্থা ভীষণ ক্ষীণ। হ্যাঁ, যদি আপনার মেটিকুলাস ডিজাইনটা প্রয়োগ করে, যদি আন্তর্জাতিক মেটিকুলাস ডিজাইন প্রয়োগ করতে পারে, তাহলে হয়তো অন্য যে ভোট আপনি যেখানেই দেন, ওই যে মেশিন বানাইছিল যেমন রিডায়েবল, ভোট আপনি যেখানেই দেন ওই একখানেই যাবে। এবার সুযোগ নাই, যে এটার প্রমাণ তো আপনি দিতে পারেন নাই, আপনার সরকার দিতে পারে নাই। আপনি 2টা ছেলে মেয়ে ঝগড়া করলে, মারামারি করলে, পুলিশ যেখানে নির্লিপ্ত দাঁড়ায় থাকে, মারামারি শেষের পরে যদি কোনো লাশ পড়ে, কেউ যদি আহত হয় চরমভাবে, অন্য গ্রুপ ফেলে চলে গেলে তখন ওইটাকে ধরে নিয়ে ওখান থেকে টাকা কামাই করে পুলিশ। জি, ধন্যবাদ আপনাকে। আপনি বলেছিলেন যে আসলে বিএনপি আসলে শাস্তি দেয়, বহিষ্কার করে, পদস্থগিত করে, কিন্তু পদস্থগিতদেরকে তো আবার প্রার্থীও দেয়, আবার যারা আপনারা দলের জন্য কাজ করেছেন আপনাদেরকে বঞ্চিত করে। এবারও 36 জন, যেটা আপনি বলেছেন নমিনেশন দেওয়া হয়েছে, মনোনয়ন দেওয়া হয়েছে, সেখানেও আপনাদের নাম বাদ পড়েছে। আবার স্থগিত যিনি আছেন, যদি বলি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, তিনিও আবার যে আদালতে শেখ হাসিনার রায় হয়েছে সেই আদালতের বিচার, রাজাকারের আদালতে বিচার মানে না বলেছেন তিনি। আজকে দেখলাম তিনি আবার সেখানে সেই আদালতে গিয়ে আবার ক্ষমা চেয়ে বলেছেন আল্লাহর পরে এই আদালত হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি। ফজলুর রহমান সাহেব যে কথাটা বলেছে, আমি তার ওই কথার সাথে একমত না। আমি অনেক টেলিভিশনে তার পক্ষে অ্যাজ এ ফ্রিডম ফাইটার আমি যুদ্ধ করেছি, কথা বলেছি।
অনেক বট আইডিয়ালাদের গালি শুনেছি, হজম করেছি, কিন্তু আজকে যেটা করেছে সেটা উনি যেটা বলেছেন, আমি এই দেশের নাগরিক, আমি বলতে পারি বিচার বিভাগের স্বাধীনতা নাই, আমি অনেক কিছুই বলতে পারি বিচার বিভাগ নিয়ে, কিন্তু সেটা সম্মানের সাথে, এবং আমি খাড়ার উপর আমি ততক্ষণই বলবো আমি এই ফজলুর রহমানের এই জায়গায় আমি হাবিবুর রহমান হাবিবকে সাপোর্ট করি। সে যেটা বলছিল তো বলছিল, 5 মাস জেল খাটছে। আজকে ফজলুর রহমান যদি জেল খাটে বের হইতো তাহলে বলতাম যে বাপের বেটা। জি, ধন্যবাদ। সে আমি যেহেতু আপনার কাছে এটা- আবার ওটা আসবো, করছে। একটু যেতে চাই আবারও আতিকুর রহমান। আমার শেষ কাছে করেন। খুবই কম সময়ে একদম রোজা ও পূজাকে একই মুদ্রার এপিট মন্তব্য করে বক্তব্য দেওয়ার অভিযোগে সুনামগঞ্জ 2 আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে কালকে। আসলে এই কথাটা মনিয়াপাও তুলেছিলেন, রোজা ও পূজাকে একই মুদ্রার এপিট বলাটা নির্বাচনী রাজনীতি, নাকি আসলে জামায়াতও এটা বিশ্বাস করে? এটা কি এখন প্রাসঙ্গিক ইস্যু? না, যেহেতু কালকে মামলা হয়েছে। এই বিষয়ে শিশির মনির বক্তব্য দিয়েছেন। তিনি একজন বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট, তিনি 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 মামলা ফেস করবেন। ইতিমধ্যে ক্লিয়ার বক্তব্যটা ওনার, উনি পরও ভিডিও বক্তব্য দিয়েছেন। এখন নতুন করে ওনাকে, উনি মাঠে খুব সক্রিয় আছেন এবং উনি নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনা দেখে মূলত আবার এটাকে দিয়ে একটা গ্রুপ মামলা দিয়ে আলোচনার চেষ্টা করে আছেন। এটা আমার কাছে খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে না। উনি যে ব্যাখ্যা দিয়েছেন, এই ব্যাখ্যাটা যৌক্তিক দিয়েছেন। এটা এখন টেনে নিয়ে এসে নানাভাবে কথা বলিয়ে আবার ভিন্ন রং দেওয়ার চেষ্টা করাটা আমার কাছে সমীচীন মনে হয় না। যেটা আমি এর আগে সময় পাই নাই, আপনি অনেকগুলো কথা আমাদেরকে বলেছেন। দেখুন, এই 5ই আগস্টের পরে আইন উপদেষ্টা বলেছেন মামলা বাণিজ্য হয়েছে। জামাত ইসলামী যৌক্তিক মামলা আমরা করেছি, কিন্তু বাংলাদেশে সব জায়গায় মামলা বাণিজ্য হয়েছে। এই মামলা বাণিজ্যের বেনিফিশিয়ারি কিন্তু বিএনপি না। যৌক্তিক মামলা কোথায় কোথায় করেছেন, বলি, কয়টা না, করেছেন যদি না, একটু বলতেন? আমি বলি, জামাত ইসলামী মামলা করেছে, আমরা শহীদপুরের মামলা করেছি এবং সেই মামলা আমরা লড়ছি এখন। কিন্তু গণহারে মামলা, ঢাকায় থাকে মামলা দিয়ে সাবে নবাবগঞ্জে, এগুলো কারা মামলা করেছে? এর অসংখ্য মামলা করেছে এবং এই মামলার মেরিট নষ্ট করেছে কাজটা। বহু জায়গায় আবার টাকা নিয়ে, মানে একটা অফার করেছে, এত টাকা দিলে মামলা দিব না। দেখুন, আমার নির্বাচনী এলাকাতে সেখানেও কিন্তু বহু আওয়ামী লীগ এলাকায় ঢুকে গেছে। এখন আমরা শুনতে পেয়েছি কোন নেতাকে তারা ম্যানেজ করেছেন, মাসিক চুক্তি করেছেন যে দিলে তারা আমি কি হয়রানি চলে যেতে করবেন না। পারি? জি, এই জন্য আমরা বলছি যে এখানে যেটি হচ্ছে মামলা বাণিজ্য অনৈতিক, সেটা আমরা কখনো করি না। যেটা আপা বারবারই বলছি, দেখুন আমরা বলছি গণভোট নিয়ে আমরা কথা বলেছি যে অবশ্যই গণভোট, আমরা এখনও অবস্থানে আমরা আছি, কিন্তু গণভোটের সাথে ইলেকশন পেছানোর কোনো সম্পর্ক আমাদের নাই। বিএনপির কথাবার্তায় মনে হচ্ছে ওনারা এখন ইলেকশন চাচ্ছে না। দ্বিতীয়, দেখুন যারা আমরা এখানে, ওনারা বলেছেন যে আমরা বিএনপি, এই যে জোট থাকার জন্য আমাদের মনে করি আমাদের নেতৃবৃন্দের পাশে হওয়ার পেছনে আমরা জোটবদ্ধ রাজনীতি ভূমিকা পালন করেছে। যখন আওয়ামী লীগ দেখলো কোনো অবস্থাতেই এই জোটকে ভাঙ্গা যাচ্ছে না, তখনই মূলত তারা জামাত ইসলামীকে রাজনৈতিক কাজটা করেছে। তো যেখানে জোট টিকে রাখার জন্য আমরা নেতারা ফাঁসি হয়ে গেল, যে সেখানে এখন কথা আসে যে আমরা কি, জামাত কখনো কারো উপরে নির্ভর করে না, জামাত স্বয়ং সম্পন্ন। এখন যেহেতু জামাত ক্ষমতা রাজনীতির কাছাকাছিতে আছে এবং জামাত সবাইকে ওন করছে, এখন একসময় বলতো যে আমরা সাম্প্রদায়িক শক্তি, বলার সুযোগ নেই। আমরা এই দেশটা সবার, একটা ক্ষমতা যদি আপনি আসতে চান, যদি দুর্নীতিমুক্ত করতে চান, চাঁদাবাজ মুক্ত করতে চান, নিঃসন্দেহে আপনাকে সবাইকে ধারণ করতে হবে। জামাত সে ধারণ করেই গেছে বলেই, এবং যদি এখন ক্ষমতা কাছাকাছি জামাত, মানুষ এখন বলছে কি যে আগামীতে জামাত ইসলামী সরকারি আসবে। আপনি দেখুন না, ওনারা তো যদি আমি নমিনি, আমরা সব জায়গায় যাচ্ছি, সব জায়গায় আওয়াজ একটাই যে জামাত ইসলামী ক্ষমতা আসবে। এই জন্য এখন না ন্যারেটিভ করে যাতে আমরা আসছে, আমরা মনে করি এটি মানুষ বিশ্লেষণ করবে, এগুলো কখনো সফল সেখানে হবে না এবং জামাত সত্যপথে আছে, সেভাবে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।